র্যাবেরটা এবং বিজিবিরটা যদি আপনি তুলনা করেন, আপনি দেখবেন র্যাবে অধীনস্থদের নাম নাই এবং বিজিবিতে যে অভিযোগটা করেছে তার ঊর্ধ্বতনদের নাম নাই। ইট ইজ এ ডিসপ্যারিটি, ইট ইজ এ কন্ট্রাডিকশন। আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ সেনাবাহিনীর যে অভিযুক্ত অফিসার আছেন তাদের আইনজীবী, এই প্রশ্নের জবাব কি? হ্যাঁ স্যার, ঠিকই বলেছে। তিনি সেনাবাহিনীতে দীর্ঘদিন কাজ করেছে। ওনার কথাটা শুনে আমিও একটু ইমোশনাল হয়ে যাই, বিকজ উনি যেই ছাত্রদেরকে প্রশিক্ষণ দিয়েছে, মানে মিলিটারিতে আপনি জানেন যে স্টুডেন্ট ইনস্ট্রাক্টর রিলেশনশিপটা ইটস এ স্ট্রং বন্ডিং, খুবই স্ট্রং বন্ডিং। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে ডেফিনেটলি এই বিচার কোর্টের প্রতি, আমার সব কোর্টের প্রতি আমার সম্মান আছে। তো যেই স্পেশাল একটা পয়েন্ট মেজর নাসির স্যার বলেছে, যেমন নিচের সৈন্যদেরকে আপনি দেখেন, এখানে 3টা মামলা হয়েছে। একটা হলো র্যাবে যারা কর্মরত ছিল 10 জন অফিসার, আরেকটা হলো ডিজিএফআইতে যারা কর্মরত ছিল 3 জন অফিসারের বিরুদ্ধে, মানে যারা ফেস করতেছে ট্রায়াল, আমি তাদের কথা বলতেছি, আর বিজিবির 2 জন অফিসার। আপনি যদি র্যাবের কথাটা চিন্তা করেন, তো মেজর নাসির যেটা বলেছেন যে তাহলে যেই সৈন্যটা যদি এলেস্ট অফেন্সটা, যদি আমি এলেস্ট অফেন্স বলবো, বিকজ আইনের ভাষায় দে আর নট ইয়েট কনভিক্টেড, অ্যান্ড ওই যে প্রিজাম্পশন অফ থিওরি অফ ইনোসেন্স, তারা এখনও ইনোসেন্ট। কিন্তু থিওরিটিক্যালি যদি বলতে চাই, তো যেই কয়েকজন অফিসারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যদি তাদের কথা সত্য হয়েও থাকে, তর্কের খাতিরে বলি, তারপর তারা একা তো বিষয়টা করেন। আপনি দেখেন র্যাবের শুধু ঊর্ধ্বতন কিছু কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে, নিচের লেভেলে কোনো কিছু মানে করা হয়নি। যদি আপনি কমপ্লিট একটা বিচার প্রণালী ফলো করেন, তাহলে আপনার তারা যদি করে থাকে, অ্যালেজড অফেন্স যদি সঠিকও হয়ে থাকে তর্কের খাতিরে, তাহলে তারা নিজেরা যেহেতু সেটা করে নাই। 1 2 নম্বর দেখেন বিজিবির 2 জন জুনিয়র অফিসার, জুনিয়র মানে কি, একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজরকে অভিযুক্ত করা হয়েছে। কেন করা হয়েছে? যে লেফটেন্যান্ট কর্নেল রিজওয়ান যে ছিলেন, তিনি ছিলেন বিজিবি 26 যে আপনার যাত্রাবাড়ি, এবং বিজিবি 5 ছিল রামপুরা। তো আমি যতটুকু জানতে পেরেছি এটা, বিকজ আই এম নট ডিফেন্ডিং এই মুহূর্তে তাদেরকে, বাট আমি যেহেতু এই প্রসেসে এটা আমি দেখেছি আইনটা এবং ফ্যাক্টটা, তো বিজিবি 26 থেকে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান বিজিবি 5 এসছে রামপুরায়। তো কারণটা কি? কারণটা হলো যে তার এওয়ার বলে এরিয়া অফ রেসপন্সিবিলিটি সেরে অন্য এওয়ার এসছে। সেইখানে কিছু বিডিআরের সদস্য এবং অফিসার এরা মানে বিপদে পড়েছে, দে ওয়ার ক্যাপটিভ বাই দি ক্রাউডস। তো সে এখানে তাদেরকে রেস্কিউ করতে এসছে। ইউ ক্যান সে এটা এ কাইন্ড অফ রিএনফোর্সমেন্ট। আমার প্রশ্ন হলো, যদি আমার এওয়ার থেকে, এরিয়া অফ রেসপন্সিবিলিটি থেকে আরেকটি এরিয়া অফ রেসপন্সিবিলিটিতে যাই, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ ছাড়া কি যেতে পারি না। ইট ইজ সার্কামস্টেন্সেস দ্যাট উইল টেল। অথচ এইখানে এই লেফটেন্যান্ট কর্নেলের উপরে কোনো ব্যক্তির চার্জ অভিযোগে নাম নাই, একজন মেজরের নাম আছে, একটা লেফটেন্যান্ট কর্নেল আছে। ইট ইজ নট বিলিভেবল। আমার প্রশ্ন হলো যে তারা যেই কাজটি করেছে, যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আদেশ দিয়েও থাকে, ইট ইজ প্রিজিউম টু বি এ ভ্যালিড অর্ডার। এই জন্য যে প্রোটেকশন অফ রাইট, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড প্রোটেকশন অফ প্রপার্টি, এটা প্রাইভেট সিটিজেন রাইট, এর প্রাইভেট রাইট আছে, আর দে ওয়ার অন ডিউটি, দে ওয়ার ডিউটি বাউন্ড টু সেফগার্ড দি গভর্নমেন্ট প্রপার্টি। রামপুরা টেলিভিশন স্টেশন একটা কেপিআই ছিল, কি পয়েন্ট ইনস্টলেশন, এটা সেভ করা প্লাস নিজের সৈন্যদেরকে রক্ষা করা, এটা তাদের ডিউটি ছিল। এবং এটা যদি কেউ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আদেশ দিয়েও থাকে, দ্যাট ইজ এ ভ্যালিড অর্ডার। কিন্তু দেখেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চার্জ অভিযোগে কোনো নাম নাই। তাহলে র্যাবেরটা এবং বিজিবিরটা যদি আপনি তুলনা করেন, আপনি দেখবেন র্যাবে অধীনস্থদের নাম নাই এবং বিজিবিতে যে অভিযোগটা করেছে তার ঊর্ধ্বতনদের নাম নাই। ইট ইজ এ ডিসপ্যারিটি, ইট ইজ এ কন্ট্রাডিকশন।